দর্শক স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা ঠিক করবে জনগণ। জামায়াত ইসলামীর এক সমাবেশে বিএনপিকে লক্ষ্য করে হলুদ কার্ড ও লাল কার্ড দেখানোর প্রসঙ্গ তুলে এ মন্তব্য করেন তিনি। বিএনপি, জামাত থেকে শুরু করে এনসিপি সহ ক্ষমতার প্রতিযোগিতায় থাকা সব দলই রাজনীতির মাঠে পরস্পরের বিরুদ্ধে বাকযুদ্ধ জড়াচ্ছে। কিন্তু এই প্রতিযোগিতায় জনগণ কোথায়? তাদের কথা ভাবছে কারা? তাই কে কাকে লাল বা হলুদ কার্ড দেখাবে তার চেয়েও বড় প্রশ্ন, জনগণ আসলে কী পাবে? প্রাসঙ্গিক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় রাজনীতির লাল কার্ড। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনাম বলুন। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক এনসিপির। ভোলায় জুলাই পদযাত্রা। মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। আনুপাতিক নির্বাচন ও উচ্চকক্ষ গঠন পদ্ধতি দিয়ে হয়নি ঐকমত্য। কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, বললেন আলী রিয়াজ। বলি সংস্কারে বাধা বিএনপি, অভিযোগ এনসিপি। অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, আপনি নিশ্চয়ই আমাদের যেই প্রধান শিরোনামগুলো সেগুলো দেখছিলেন, এবং সর্বশেষ শিরোনামটি পড়ার সময় দেখলাম আপনারা দুজনই কলম হাতে তুলে নিয়েছেন যে দেশে গত 6 মাসে 2000 খুন হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার দাবি করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হয়নি যতটা কিনা বলা হচ্ছে, কিংবা পূর্বের তুলনায়। বাস্তবতা কিংবা আমরা যে পরিসংখ্যানগুলো দেখছি সেই পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখতে পাই যে যেখানে কিনা 2024 সালের পুরো বছর জুড়ে 4000-এর কিছু বেশি ধর্ষণের মামলা হয়েছিল, কিন্তু এই 6 মাসেই 6144টি ধর্ষণের মামলা হয়েছে। এবং এটি যে শুধুমাত্র রাজনৈতিক কারণে হচ্ছে এমন না, পারিবারিক কারণে হচ্ছে, মানুষের মধ্যে সহিংসতার প্রবণতা বেড়েছে, সব কিছু মিলে এগুলো বেড়েছে। এর মধ্যেই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় একে অপরকে লাল কার্ড দেখানোর কথা, পরস্পরের বিরুদ্ধে বাকযুদ্ধ, অশ্লীল কিংবা অশ্রাব্য ভাষায় হচ্ছে স্লোগান দেওয়া, সব কিছুই চালিয়ে যাচ্ছে। এই জায়গায় জনগণের আসলে মুক্তির পথটা কোথায়? জাফর সাদিক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রিন্স ভাই আমাদের সাথে আছেন, ওনাকেও শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও। আগামীকাল 16ই জুলাই রাষ্ট্রীয়ভাবে আমাদের একটি জাতীয় শোক দিবস পালন করা হবে জুলাই শহীদদের স্মরণে। তো আমিও আজকে আমার বক্তব্যের শুরুতেই জুলাই অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেখুন, আপনি যেটা বলছিলেন, যেভাবে শুরু করেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে গত 6 মাসে আপনি কিছু পরিসংখ্যান দিয়ে বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। একজন সচেতন নাগরিক হিসাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন, ধর্ষণ এবং ডাকাতি, ছিনতাই, এগুলোর যে বৃদ্ধি, এগুলো আমাদেরকে উদ্বিগ্ন করছে। আমরা আতঙ্কিত বোধ করছি, এবং সরকারের পক্ষ থেকে গত পরশুদিনই সম্ভবত পুলিশ প্রশাসনের পক্ষ থেকেই বলা হচ্ছিল যে গত 6 মাসে, মানে জানুয়ারি থেকে জুলাই মাসের এই তারিখ পর্যন্ত 1900 কতজন, 30 জনের মতো হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে। এর মধ্যে সর্বশেষ কিছু হত্যাকাণ্ড খুবই পৈশাচিকভাবে হয়েছে। তো সব মিলিয়ে আমরা নাগরিক সমাজ, এদেশের মানুষ সেটা হলো উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে আছে, এবং সরকারের পক্ষ থেকে যেভাবেই বলা হোক না কেন যে পরিস্থিতি আছে, কিন্তু আমরা মনে করি যে আসলে পরিস্থিতিটা স্বাভাবিক নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক নেই। আমাদের কাছে প্রত্যাশিত ছিল যে এর চেয়ে আগে যে অবস্থা ছিল তার চেয়ে উন্নতি হবে, কিন্তু সেটি এখন পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান মনে হচ্ছে না। ফলে সরকারের পক্ষ থেকে যাই বলা হোক না কেন, সাধারণ নাগরিকদের পারসেপশনটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, এবং এই ভালো নেই এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের কাছে আরও কার্যকর কোনো
বক্তব্য না, আরও কার্যকর পদক্ষেপ কিন্তু জনগণ আশা করে। এবং এই যে একটা পরিস্থিতি চলছে, একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি আর অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাকযুদ্ধ, এবং আপনি দেখবেন পরস্পরের প্রতি অশ্রদ্ধা, এবং রাজনীতিতে বাকযুদ্ধ হয়, মানে সবকিছুই হয়, কিন্তু এটা একটা শালীনতার মধ্যে থাকবে, সেটাই কিন্তু প্রত্যাশিত। কিন্তু আমরা 5 আগস্টের পর এটা আরো বেশি প্রত্যাশিত। আর বিশেষ করে আপনি দেখেন 5 আগস্টের পর একটা রাজনৈতিক দল যারা এই 5 আগস্টের পর যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল থেকে সেই ছাত্রদের একটা সংগঠন হয়েছে, সেই সংগঠনটি প্রতিষ্ঠার সময় কিন্তু আমাদেরকে একটা প্রত্যাশা আর জায়গা তৈরি করা হয়েছিল যে দেশের যে প্রচলিত রাজনীতির ধারা, এই রাজনীতির ধারার একটা পরিবর্তন হয়তো তাদের মাধ্যমে সূচিত হতে পারে। কিন্তু আমরা দেখলাম যে এদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেখানে কিন্তু কোনো নতুন কিছু আমরা দেখছি না। এই গতানুগতিক রাজনৈতিক ধারার মধ্য দিয়েই তারা চলছে, এবং সেইখানে তারা নিজেরা নানা বিষয়ে বিতর্কে জড়াচ্ছে এবং তাদের বিতর্কিত কর্মকাণ্ড করছে, এবং যে রাজনৈতিক দলগুলো পুরনো ছিল তাদের মধ্যেও সেই প্রবণতাই। অর্থাৎ আমরা যেটা বলছি যে একই ধারায় এই নতুন প্রতিশ্রুতি দিয়ে যারা আসছে, নতুন প্রতিশ্রুতির কথা যারা বলছে, তারাও কিন্তু একই পথে পরিচালিত হচ্ছে। ফলে রাজনৈতিক অঙ্গনে তারা নিজেরা, মানে কেউ ক্ষমতায় যাওয়ার কথা না বললেও, মানে তাদের লক্ষ্য যে ক্ষমতায় যাওয়া এবং সেই জন্য যা যা করণীয় সেই করা, তো সেইটা কিন্তু এই দেশের জনগণ বুঝে। আপনি যেটাই আমরা বলি না কেন, সেটা হচ্ছে যে দিন শেষে প্রত্যেকেই জনগণের কথা বলে রাজনীতি করতে চায়, কিন্তু জনগণ কি চায় সেটা কেউ মানে চিন্তা করে না, বরং নিজেদের চিন্তাটা জনগণের চিন্তার কথা বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়। সেটি নবাগত রাজনৈতিক দলই হোক, পুরনোদের মধ্যেও হোক, এই ধরনেরই হচ্ছে। ফলে আপনি যেখানে প্রশ্ন করেছিলেন যে সবাই তো বাকযুদ্ধে অবতীর্ণ হচ্ছে, সবাই পরস্পরের বিরুদ্ধে অশ্রদ্ধা ও অসহিষ্ণু মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, কিন্তু জনগণের কল্যাণের কথা, জনগণের এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে, সেইটার জন্য সরকারকে চাপ দেওয়া, সরকারকে চাপ দেওয়ার মধ্য দিয়ে এই ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে সরকারের উপর একটা চাপ বা আরও নিজেরাও সহযোগিতা করা, এই কাজটি কিন্তু দৃশ্যমান হচ্ছে না। ফলে জনগণ আগে যেরকম ছিল এখনও ওই রকমই আছে। জনগণের অবস্থান মানে ক্ষেত্রবিশেষে আমরা দর্শকের মতো দেখি, কখনো কখনো আমরা কোথাও কোথাও প্রতিক্রিয়া ব্যক্ত করি, কিন্তু আর যাই হোক, চূড়ান্ত বিচারে মানে রাজনীতিবিদরাই তাদের খেলাটা খেলেন এবং আমাদের ইমোশনটাকে তারা সময় মতো ব্যবহার করেন। প্রিন্স ভাই হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু আমি এইটুকু বলতে চাই যে আসলে জনকল্যাণের কথা অধিকাংশ রাজনৈতিক দলগুলোই ওইভাবে চিন্তা না করে ওই নিজেদের মানে কিভাবে কেউ ক্ষমতায় যাবে, কিভাবে ক্ষমতায় করবে, মানে প্রলম্বিত করবে, এই ধরনের খেলার মধ্যেই এখনও কিন্তু মানুষ আছে। অনেক ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান খান আপনাকে। আমি প্রিন্স ভাই আপনার কাছে আসতে চাই, তার আগে একটা বিষয় একটু বলে নিই। আজকে বাংলাদেশ নারী ফুটবল দল, অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল ভুটানের বিপক্ষে 4-1 গোলে জিতেছে, এবং সেখানে ফুটবল খেলায় লাল কার্ড, হলুদ কার্ড, বিভিন্ন ধরনের কার্ড থাকে। এখন কি আমরা রাজনীতিটাকেও ফুটবল খেলা বানিয়ে ফেলছি কিনা, যেখানে কিনা আসলে একে অপরকে ল্যাং মারবে, প্রতিযোগিতা করবে, ধাক্কা দিবে, টেনে ধরবে পেছন থেকে, ড্রিবলিং কিংবা ট্যাকলিং এর নামে? ধন্যবাদ আপনাকে। আপনি নারী ফুটবলারদের কথা বললেন, তাদেরকে একটু অভিনন্দন তো আমরা সবসময় জানাই, আজকেও জানাই। তবে প্রসঙ্গক্রমে একটু বলে রাখতে হয়, তারা ফিরে আসলে যে সম্বর্ধনা দিই, এটা বোধহয় মধ্যরাতে না, ঢাকাতেই হয়েছে আজকের ম্যাচ। না, আমি ওটা না, আমি বলছি যে এর আগের কথা বলছি। এর আগে আমরা দেখলাম যে আসার পরে যে সম্বর্ধনা দিই, এটা বলেছি মধ্যরাতে না হয়ে দিবালোকে হওয়াটাও বিবেচনা রাখা, আমি আশা করি অন্যরা রাখবেন। তো যাই হোক, আমি ফিরে আসি আপনার মূল জায়গার আগে। এটা তো ঠিক যে আমাদের দেশের, আমি এই যে সিদ্দিক ভাই শেষে যেখানে করলেন, বলে যে প্রিন্স ভাই হয়তো একমত নাও হতে পারেন, আমি বরঞ্চ ওই পয়েন্টে ওনার সাথে একমত হয়েই বলছি। উনি অধিকাংশ দলের কথা বলেছেন। আমরা একটু শব্দটা এইভাবেই বলি যে শুধুমাত্র বা অন্যতমভাবে যারা ক্ষমতাকে বিবেচনা করে সেই রাজনৈতিক দলগুলো এই ধরনের কাজই করে, যেটা উনি অধিকাংশ মিন করেছেন, এটা কারেক্টলি আমার বিবেচনায় বলেছেন। ক্ষমতাটা যেখানে প্রধান হয়, নীতি নৈতিকতাটা বা অন্য জায়গায় জনগণের স্বার্থটা প্রধান না হয়, তারা অনেক দিন ধরেই এই রাজনীতিকে তথাকথিত খেলায় পরিণত করেছে
এবং খেলার আমি খুব গভীরভাবে গেলাম না, দেখবেন যে যে দলবদল যেভাবে হয়, যে কোনো প্রকারের বিজয়, এটাই যেন মনে হয়। কিন্তু রাজনীতি তো ভিন্ন, এটা আদর্শের বিষয় এবং জনগণই সিদ্ধান্ত নেবে, মালিক সেই। খেলার মধ্যে বাইরে দর্শক থাকে তা তো না, এই আমরা রাজনীতিতে হচ্ছে জনগণই ডিসাইড করবে। এই জায়গাটায় যেতে না পারাটার কারণেই কিন্তু রাজনীতিতে যারা যায়নি আমি বলবো তারাই এটাকে খেলায় পরিণত করেছে। যদিও এটা আবার রাজনীতির অন্য একটা ব্যাখ্যা আছে, এটা কঠিন জায়গা, তবে একটু বলতে হয় আর কি, এটা যদি আমি আলোচনায় আনছি না। সেটা হচ্ছে একটা রাজনৈতিক দল বা যারা রাজনীতি করি আমরা, আসলে এক একটা দল একটা গোষ্ঠী বা শ্রেণীর স্বার্থ রক্ষা করে, এটা মনে রাখা দরকার। সুতরাং এক এক দলের আপনি ইন এন্ডিং রেজাল্টে তারই ফলটাই দেখা যায়। তা সেটা হয়তো সাধারণ মানুষের কাছে বোধগম্য এরকম হওয়াটা কঠিন বলে আমি এটা না করে যেটা আমি ক্ষমতার কথাটা বললাম। কিন্তু আমরা আশা করেছিলাম যে অন্ততপক্ষে গণ-অভ্যুত্থানের পর, এইবার যে গণ-অভ্যুত্থান হলো আমি এটাই বলছি, এর আগেরটা তো বটেই, ধারাবাহিকতায় বলতেই হয়। আমরা আশা করেছিলাম অন্ততপক্ষে নির্বাচনের আগে হয়তো এই ধরনের ঘটনাটা ঘটবে না, ঘটলে অত দৃশ্যমান জায়গায় যাবে না। সেটা আমাদের আকাঙ্ক্ষাটা এরকমই ছিল, কারণ গত বছর 5ই অগাস্টে এই গণ-অভ্যুত্থানের দিনেই আমরা একটা বিবৃতি যেটা দিয়েছিলাম, তার একটা অন্যতম কথা ছিল পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে। কারণ বিষয়টা একটা বিজয় হইলেই গণতন্ত্র হয়ে যায় তা না, স্বাধীনতা অর্জন করলেই স্বাধীনতা হয় না, এটা তো আমরা বহুল প্রচলিত জানি। তা সেই জায়গায় আমার বিবেচনায় এইটার তো একজনকে দায়িত্ব পালন করতে হয় এরকম একটা গণ-অভ্যুত্থানের পরে। সেই জায়গায় যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমার মনে হয় এই সরকার শুরু থেকে এখন পর্যন্ত, অনেক দিন তো হয়ে গেল, বছর হতে গেল, শুরুতে যদি তারা আরও কতগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করতো হয়তো এরকম জায়গায় নাও যাওয়া হতো, হয়তো এত হতো না। হওয়াটা আমি অস্বাভাবিক দেখছি না, এটাই। তার একটা ছোট করে বলি, যেমন এটা আমাদের দিক থেকে আমি অন রেকর্ড বলতে চাই কথাটা, 12ই অগাস্ট প্রথম আমাদের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যখন আমরা গেলাম, যদিও একটা বিশেষ ইস্যু উনি ডেকেছিলেন, আসলে তো এরকম পরামর্শ সভা করেন নাই উনি, এ পর্যন্ত করেন নাই, এটাই আমি দায়িত্ব নিয়েই বলছি কথাটা, অন্ততপক্ষে আমাদের সাথে। তো ওই দিন কিন্তু আমরা ওই ইস্যুর মধ্যে অনেক কথার মধ্যে 2টা কথা বলেছিলাম, আমি যে 2টা এইটার সাথে রিলেটেড বলে বলছি। আমরা বলেছিলাম যে দেখেন, মনে রাখা দরকার এইবারের এই গণ আন্দোলনের মধ্য দিয়ে কোনো দল বা গোষ্ঠী বিজয়ী হয় নাই। সুতরাং আপনি শুরুতে আবার নানা পরিবর্তন ঘটাতে হবে। তা শুরুতে যদি আপনি একটা প্রাথমিক হলো একটা নীতিমালা তৈরি যদি না করেন এবং দল নিরপেক্ষ ব্যক্তিরা যে জায়গায় আপনি পরিবর্তন করবেন সেখানে দল নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদের বসাতে হবে এবং একটা নির্মোহভাবে কাউকে কোথাও আধিপত্য বিস্তারের সুযোগ দেওয়া যাবে না। ন্যূনতম এই 2টি কাজ যদি শুরুতে না করতে পারেন একটা সংকটে পড়ে যাবেন। তা আমি এই যে খেলার কথাটা বলা হচ্ছে, দেখবেন যে এই এতদিন কেন, তারপর থেকে বিভিন্ন জায়গায় অনেকে যেন এনজয় করতেছে, ক্ষমতার এনজয়, সে দখলদারিত্ব পাল্টা দখলদারিত্ব, আপনি ঘাট বলেন আর ডিসি অফিস বলেন আর অন্য জায়গায় বলেন আর সচিবালয় বলেন, এগুলো তো আপনাদের মাধ্যমে আরও জিনিসটা সামনে আসছে। তো এখন ধরেন যারা এনজয় করছে, এখন যে ক্ষমতা মানে জনগণের কাছে যেতে হবে, ভোট পেতে হবে, এবং ভোট পেলেই যদি আমাকে নির্বাচিত করলে আমি এনজয় কোড আনকোড হিসাবেই ব্যবহার করছি, যদি এনজয় বলে শব্দটা কারেক্ট না, তারপরে বোঝার জন্য বললাম। তা সেইটা না করে এমন জায়গায় চলে গেছে, আজকে তো দেখছি যখন মনে করছে যে আরে নির্বাচন হওয়ার আগেই যেন নির্বাচিত হওয়ার বিষয়। সুতরাং যার যেখানে টান পড়ছে সে তখন নিজেই আরও বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে, এবং যার জন্য আমরা এই যে রাজনীতির ময়দানে যে ঘটনাগুলো দেখছি, এবং আপনার মাধ্যমে শুনলাম যে এই আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যেও তারা আজকে লাল কার্ড নীল কার্ডের কথা বলছে, এইটা তো মোটেই কাঙ্ক্ষিত না। সুতরাং আমি দেখি সংকটটা ওই রকম একটা জায়গা থেকে তৈরি হয়েছে। তবে আমার বুঝটা হচ্ছে যে আমরা আশা করব যে বিশেষ করে আন্দোলনকারী শক্তিসমূহ আমরা অন্ততপক্ষে সহনশীল আচরণ করতে হবে, অন্ততপক্ষে একটা ভালো নির্বাচনের কাছে যাওয়ার সময়। নির্বাচনের সময় অবশ্যই সেটাও আমরা শালীনতা বজায় রেখে কার কি ইস্তেহার সেটা জনগণের কাছে তুলে ধরবো এবং জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। যেমন আমরাও পরস্পর যখন কথা বলি, এই কথা কিন্তু আমরা বারবার বলছি, এবং আজকেও আপনাদের মাধ্যমে আমি পরিষ্কার করে আমাদের দলের পক্ষ থেকে বা বামপন্থীদের পক্ষ থেকে বলতে চাই, আমরা এই যে সংস্কার অনেক আলোচনার কথা আমরা শুনছি, হচ্ছে আলোচনা, আমরা কিন্তু বলি রাজনৈতিক দলগুলো কতগুলো জায়গায় তার আলাপ আলোচনা এগুলোর ক্ষেত্রে বলতে হবে। এবং আমি আপনাকে জাস্ট একটা রেফার করি, 90 সালে এত বহুল আলোচিত
3 জোটের রূপরেখা আচরণবিধি কম আলোচিত হয়, কিন্তু অন্যতম ভিত্তি আচরণবিধি। আচরণবিধির অনেক পয়েন্ট আছে, আপনার এখানে অনেকবার বলেছে, আমি শেষ পয়েন্টটা বলি। ওইখানে কিন্তু একটা জায়গায় ছিল যে আমাদের মধ্যে পরস্পর যদি কোনো সংকট হয় তাহলে আলাপ আলোচনার মধ্য দিয়ে মীমাংসা করে। তো 90 সালে যেখানে আমরা সবাই, ওইখানে তো বিএনপি, কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই স্বাক্ষরে ছিলাম। তা এখন সেই 90-এর পরে এত বছরে আমরা তো দেখলাম কি পরিমাণ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই ঘটনা ঘটে, মানে একটা গণঅভ্যুত্থান ঘটতে হলো। এবং এইটা কিন্তু মনে রাখা দরকার, আমরা যদি ন্যূনতম গণতন্ত্রের ধারা এবং মানুষের মধ্যে কতগুলো ডেভেলপমেন্ট না ঘটাইতে পারি, দেশ, আন্তর্জাতিক পরিস্থিতি, ভূরাজনৈতিক কারণ, নানা কারণে বাংলাদেশ কিন্তু আরও বড় সংকটে পড়ে যেতে পারে। তা সেই রকম একটা জায়গায় তো আমাদের ঐক্যবদ্ধতা জরুরি। সুতরাং নিশ্চয়ই যার যার রাজনীতি সেটা আমরা করব, এটা করব। কিন্তু এইখানে আমি কতগুলো জায়গায় এটাও বলতে হয়, আমরা খুবই ক্ষোভ এবং দুঃখের সাথে লক্ষ্য করলাম, ওই যে বললাম দখলদারিত্ব, এনজয় করা, মানে ক্ষমতার জায়গাটা করা, এইটা করতে যেয়ে কতকগুলো জায়গায় চাপিয়ে দেওয়ার প্রবণতা বিভিন্ন জায়গায় কিন্তু দেখবেন লক্ষ্য করলাম, যে আমি যা বলছি এটাই জানা। তার মানে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারের অবসান ঘটানো হলো একই জিনিস। অনেক ঘটনা আমাদেরকে বলতে হয়েছে যে এইটাই তো দেখি ফ্যাসিবাদের প্রতিরূপী আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে আমি এটা জেনারেলাইজ করেই জিনিসটাকে যদি বলি, এইরকম ঘটনাগুলো ঘটছে। তা নিশ্চয়ই এটা রাজনৈতিক অঙ্গনে যার যার জায়গাগুলো দেখবো, আমরা দেখবো বলতে আমি আমার কথা বলছি না, সবার দেখা উচিত। না হলে যে ঘটনাটা ঘটবে, মানুষ এই যে বলি যে যারা শহীদের, আমরা তো এই যে মাস পালন করছি, জুলাই অগাস্টের অভ্যর্থনের মাস, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা আছে, তারা দেখে তো ডুকরে কাঁদবেন। কিন্তু যে কোটি মানুষ, কোটি কোটি মানুষ যে একটা মানে বুক ভরা আকাঙ্ক্ষা নিয়ে এখানে অংশ নিল, তাহলে এই আকাঙ্ক্ষা যখন তার ধূলিসাৎ যদি হয়ে যায়, ওইটা কিন্তু কখনো পূরণ করা যাবে না। এই ক্ষতটাই হবে অন্যতম সংকট, যদি আমরা রাজনীতিকে, আমি আপনার ওইটা দিয়েই শেষ করি, এই লাল কার্ড নীল কার্ডের খেলায় রূপান্তরিত করি। আমার বোঝ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যারা এটা সহনশীল আচরণ করবে না, জনগণকেই এই বিষয়ে তার সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে। অনেক ধন্যবাদ প্রিন্স ভাই আপনাকে। অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আজকে 15 জুলাই এবং এই রাতেই ছাত্রলীগ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে কোটা আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, এবং যেই আন্দোলনটি শুরু হয়েছিল সরকারি চাকরির দাবিতে, বলা যায় যে আজকের পর থেকে সেটি কিন্তু জনমানুষের আন্দোলনের রূপ নেওয়া শুরু করলো, কারণ এই সহিংসতায় হিংস্রতা মানুষ দেখতে চায়নি। অথচ আমরা দেখলাম 5 আগস্ট হওয়ার 1 বছর পূর্তি না হতেই এই আন্দোলনের নেতৃত্বে কে, মাস্টার মাইন্ড কে, কাদের চাঁদায়, কাদের টাকা আন্দোলন হয়েছে, কারা খাইয়েছে আন্দোলনকারীদেরকে, কে বেশি মার খেয়েছে, কার জনবল বেশি ছিল, এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকে আলাদা আলাদা ন্যারেটিভ তৈরি করেছে এবং সবাই এটার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। কিন্তু যে সাধারণ মানুষের আন্দোলন আজকে থেকে শুরু হয়েছিল, যে সাধারণ মানুষ 3 আগস্ট 5 আগস্ট আসতে নেমে এসেছিল, তাদের কিন্তু ক্রেডিট বাজির কিংবা ক্রেডিট নেওয়ার সুযোগটা আসলে নাই। তাহলে এই রাজনৈতিক দলগুলো ক্রেডিট নেওয়ার যেই লক্ষ্য, সেই লক্ষ্যে আসলে জনগণ কোথায় থাকবে? দেখুন, একটু আগে যে প্রসঙ্গটি আমরা আলোচনার পর আগে বলছি যে রাজনীতিতে হলুদ কার্ড লাল কার্ড দেখানোর, এটা কিন্তু এই ধরনের বাক্যের মানে প্রয়োগ এটাই প্রথম না। 2024 সালে জাহাঙ্গীর কবির নানক একটা সভায় বলেছিল, নির্বাচনের পরপর, জানুয়ারিতে নির্বাচন হলো, ফেব্রুয়ারির সম্ভবত প্রথম দিকে একবার বলেছিল যে বিএনপি গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু জনগণ ব্যাপক মাত্রায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে লাল কার্ড প্রদর্শন করেছে। পরিণতি কি এটা আমরা দেখলাম। কিন্তু দুঃখজনক হলো যে আমাদের রাজনীতিতে এই যে মানে আমরা অন্ততপক্ষে প্রত্যাশা করেছিলাম যে 5 আগস্টের আগে যে দুর্দান্ত প্রতাপের সাথে যারা ফেসিস সরকার আমাদের উপর করেছিল, কিন্তু তাদের যে পরিণতি হয়েছে এখান থেকে কেউ শিক্ষা নেয় নাই। ফলে এই একই পথে হাঁটার একটা প্রবণতা রাজনীতিতে আমরা এখন লক্ষ্য করছি। তো এইটার পরিণতি কোনোটাই ভালো হবে না। উনি যেটা বলেছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত হয়ে বলছি যে এখনও সময় আছে এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তিগুলোকে বা এর সপক্ষ শক্তিগুলোকে একটা জায়গায় এসে ন্যূনতম দেশের বৃহত্তর স্বার্থে, তাদের রাজনৈতিক স্বার্থ তো বিবেচনা তারা করবেন, কিন্তু দেশের বৃহত্তম স্বার্থে তাদের একটা জায়গায় অন্তত পক্ষে ঐক্যবদ্ধ। এই যেটি আপনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 তারিখে দুপুরবেলায় প্রথম আক্রমণ হয় এবং রাতের বেলা সারা রাত ধরে বিভিন্ন হলে ছাত্রলীগ আক্রমণ করে বহু ছাত্রকে আহত করেছে, রক্তাক্ত করেছে, এবং এর মধ্য দিয়ে তারা প্রত্যাশা করেছিল, আশা করেছিল যে
এর মধ্য দিয়ে বোধহয় আন্দোলনকে দমন করা যাবে। কিন্তু যখন এটি হলো না, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হলো, কিন্তু দেখা গেল এই আন্দোলনটা বন্ধ করে এক জায়গায় ছিল, এটা সারা দেশে ছড়িয়ে দেওয়া হলো। এবং সেইখানে ছাত্ররা যদি মনে করে থাকে যে আমরাই একমাত্র শক্তি, কিন্তু এটি তাদের একটা ভুল বিবেচনা। তারা হয়তো সামনের দিকে ছিল, কিন্তু তাদের পেছনে একটা বিপুল পরিমাণ রাজনৈতিক শক্তি কাজ করেছে। এবং এই রাজনৈতিক শক্তির মধ্যে এখন যারা রাজনীতির মাঠে আছে, আমার ডান পাশে যারা আছেন, তারাও এখানে ছিলেন। আর বিপুল সংখ্যক সাধারণ মানুষ, সেটা গড়ের সাধারণ গৃহিণী থেকে শুরু করে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই এখানে ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক যেটি হয় সেটি হচ্ছে যে এই আন্দোলনটিকে সফল করার জন্য, অভ্যুত্থানটিকে সফল করার জন্য যারা রক্ত দিয়েছে, যারা শহীদের তালিকা দেখলেই তো বোঝা যায় যে এরা কারা, এরা কারা, এটা কিন্তু বোঝা যায়। এরা কিন্তু আর কোথাও নেই। আজকে শহীদ পরিবারগুলোকে অভিমান করতে হয়, বিভিন্ন জায়গায় যেয়ে তাদের কথা বলতে হয়, আহতদেরকে বিভিন্ন জায়গায় যেয়ে তাদের ক্ষোভ প্রকাশ করতে হয়, নিজেদের পুনর্বাসনের দাবিতে তাদের হাত পেতে বসে থাকতে হয়। কিন্তু আমরা এই অভ্যুত্থানে যারা হয়েছে সেইখানে আপনি যেটা বলেছেন, কে মাস্টার মাইন্ড, কে কত বেশি ত্যাগ করেছে, সেই কথা বলার আছে। আমরা যারা গত 15 বছর 16 বছর মানে ফেসিবাদের পতনের আগে যারা 16-17 বছর ধরে আপনাদের এখানে এসে ঝুঁকি নিয়ে আমরা কথা বলেছি, রাজপথে আমরা যারা দাঁড়িয়েছি, তারা কিন্তু আর এখন ওই নাই। 5 আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা প্রথম কারফিউ ভঙ্গ করে পুলিশের রক্তচক্ষুকে, তাদের অবস্থান কোথায় নেই। কিন্তু সেই মানে বিশ্ববিদ্যালয়ের আমাদেরই অনেক সময় এখনো আমাদের শিক্ষার্থীদের কাছে শুনতে হয় যে মানে আমাদের কি ভূমিকা ছিল, এগুলো শুনতে হয়। তো এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা মনে করি যে এখনো সময় আছে, যারা রাজনীতিবিদ আছেন, বিশেষ করে যারা এই অভ্যুত্থানের নিজেদেরকে একমাত্র ধারক বাহক বলে মানে চিহ্নিত করতে চান, তারা পুরো বাস্তবতাটা উপলব্ধি করুন। 15ই জুলাই থেকে একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু 15ই জুলাইয়ের আগ পর্যন্তও কিন্তু দীর্ঘ সময় ধরে এই লড়াই সংগ্রাম কিন্তু অনেকেই করেছেন। এবং সেই লড়াই সংগ্রামের পাটাতনে দাঁড়িয়ে চূড়ান্ত মুহূর্তে একটা অভ্যুত্থান সফল হয়েছে। এবং সেই অভ্যুত্থানে আমাদের দেশের ছাত্র সমাজ একটা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এটাও আমাদের রাজনীতিবিদদের স্বীকার করতে হবে, আবার ছাত্র সমাজকেও স্বীকার করতে হবে যে তাদের পেছনের শক্তি কিন্তু মানে রাজনৈতিক দল এবং তাদের সংগঠন, এবং সর্বোপরি দেশের আপামর জনসাধারণ, একজন গৃহিণী থেকে শুরু করে একজন সাধারণ শ্রমিক থেকে শুরু করে একটা 90-এর গণ অভ্যুত্থানে ওনারা সামনের সারিতে ছিলেন। গণ অভ্যুত্থান ছিল শহর কেন্দ্রিক, কিন্তু এইবারের যে গণ অভ্যুত্থান সেটা একেবারে মফস্বলেও কিন্তু এটার বিস্তার ঘটেছিল। তো ফলে এই দেশের মানুষ একটা জগদ্দল পাথরের মতো বসে থাকা যে মানে ফ্যাসিস্ট শক্তি, তাকে উৎখাত করার জন্য, দেশে গণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করার জন্য, নিজের ভোটাধিকারটা প্রয়োগ করার জন্য তারা কিন্তু নিঃস্বার্থভাবে, মানে নিঃস্বার্থ বলতে বলে কোনো রকমের মানে ইয়ার কথা চিন্তা না করে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল। মা তার ছেলেকে এই আন্দোলনে পাঠিয়ে দিয়েছেন, বাবা তার ছেলেকে সাথে করে এই আন্দোলনের অংশগ্রহণ করেছেন। ফলে এদের আত্মত্যাগ, তাদের যে মানে ইয়েটা, সেটাকে যদি আমরা স্বীকার না করে এই মাস্টার মাইন্ড হিসাবে নিজেদেরকে কার কতটুকু করেন, কে মানে ফেসবুকের মানে প্রোফাইল লাল করার জন্য, কে কালো করার জন্য বলেছিলেন, এই বিতর্ক এই দেশের জনগণ ভালোভাবে নিচ্ছেন না। এবং এই বিতর্ক তৈরি করে জনগণকে মানে উপেক্ষা করার যে প্রবণতা তৈরি হয়েছে, সেটি রাজনীতিতে খুব ভালো না। আজকে যারা বলেছেন যে, একটু আগে ভাইও বলেছেন যে কথাটা, সেটা হচ্ছে যে চূড়ান্ত মুহূর্তে কিন্তু সিদ্ধান্ত জনগণ দিবে, এবং একটি অবাধ নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে যদি মানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে সেই রায় যেটি আসবে সেটি কিন্তু চূড়ান্ত হবে। আপনি দেখেন 70 সালের আগে 54 সালের নির্বাচন, এই অঞ্চলের মানুষ কিন্তু নীরব ব্যালট বিপ্লব ঘটিয়ে দিয়েছিল। পাকিস্তানিরা চিন্তাও করতে পারে নাই, শাসক গোষ্ঠী এবং এইখানে তাদের যারা দোসর ছিলেন তারা চিন্তাও করতে পারেন নাই যে ভোটের ফলাফলটা কি হয়ে যাবে। তো ফলে জনগণের অন্তত একবার লাল কার্ড হলুদ কার্ড দেখানোর ক্ষমতা জনগণের আছে এবং সাধারণ মানুষের আছে, এবং রাজনীতিবিদরা বাগাড়ম্বর করার আগে এই জনগণকে যদি মাথায় না রাখেন, তাহলে ফল ভালো হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাই, যেটা উনি শেষ করলেন বাগাড়ম্বর,
এগুলো কি আসলেই এই রাজনৈতিক দলগুলো কিংবা তাদের নেতারা মিন করেই বলেন, নাকি রাজনৈতিক কৌশল হিসেবে বাগাড়ম্বর হিসেবে ব্যবহার করেন তারা আসলে? না, আমাকে যদি বলেন, ধরেন ম্যান টু ম্যান হয়তো অ্যাপ্রোচের ডিফারেন্ট থাকে, কিন্তু সেটা তো আলোচনা না, আমরা একটু কংক্রিটভাবে বা মোটা দাগে আলোচনা করছি। সেক্ষেত্রে হয় আমাদের বিবেচনায় যে লক্ষ্যটা কি, আমি যে কোনোভাবে অ্যাচিভ করতে গেলে, ধরেন হেঁটে কারোর সাথে আমি পাল্লা দিয়ে হেঁটে তো বিজয়ী হওয়ার কথা, কিভাবে করব এবং আমি উন্নততর হেঁটে কিভাবে হব। কিন্তু যখন যে কোনো যেন তেন প্রকারে বিজয়ী হতে গেলে ল্যাংলুং মারার যে বিষয় থাকে, তো এইখানে হয়ে গেছে এটাই একটা বড় সমস্যা হয় বলেই আমার কাছে বিবেচনা হয়। আর আমি শুরুতে যেটা বলেছি, একটা রাজনৈতিক দল তার লক্ষ্য কি তার উপরে কিন্তু নির্ভর করবে, সে কি একটা ঠিক হেঁটেই হাঁটা প্রতিযোগিতায় প্রধান হবে, না যাওয়ার পথে এই ধরনের কতকগুলো ফাউল জায়গায় যেয়ে করবে। এই কারণে হয়, যার জন্যই তো কতগুলো রুল রেগুলেশন অন্তত পক্ষে ঠিক করা হয় যাতে ওই পথে যাওয়ার, তা সেই জন্য হচ্ছে না। কিন্তু এই জায়গায় আমি একটু অন্য আলোচনা একটু পার্ট নিই। সেটা হচ্ছে যে আলোচনাটা আপনি আগে আমাদের স্যারকে করলেন, এইটা বোধহয় একটু আমাদেরকে সবাই মিলে একটু ফিরে দেখা দরকার। যে আন্দোলন, তার বিজয় এবং তার ক্রেডিট, এই বিষয়টা ক্রেডিট তো দেবে জনগণ। 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে আপনি পরে 90, এগুলো ঠিক। এবং ওই 90-এর একটা কথা বললেন, এটা খুবই কারেক্টলি বলেছেন আমার বিবেচনায়, যে 90-এ যখন আমরা গণ অভ্যুত্থানটা সংগঠিত করলাম, তখন কিন্তু আন্দোলনটা নগর এবং অন্য জায়গায় ছিল। কিন্তু একটু মনে রাখা দরকার, কথাটা আমি এই জন্য বলছি, 87-এ যখন নূর হোসেন টিটোরা জীবন দিল, ওই সময় কিন্তু একটা ব্যাপক ভিত্তি ছিল। এবং এরপরও 90-এর সময় আপনার মনে রাখা দরকার, ছাত্র সংগ্রাম পরিষদ থেকে যুব সংগ্রাম পরিষদ পর্যন্ত তাদেরও 10 দফা ছিল, শ্রমিক অন্যদের তো ছিলই, নারীদের প্রকৃতির আন্দোলন, মানে এই যে টোটাল আন্দোলনের যে রাজনৈতিক রূপ, তার কিন্তু একটা দৃষ্টিভঙ্গিটা সামনে ছিল। আমি ফেলিওর নিয়ে এখন আলোচনা করছি না, এইবারের আন্দোলনে যেটা ঘটলো, এই জায়গাটা তো আমরা যথাযথভাবে পারি নাই। আমি একটু যখন ওই আপনি 15 এবার আন্দোলনের 9 দফায় কিন্তু আসলে ওই আগের ঘটনার বিচার এগুলোই ছিল, ভোটাধিকার রাজনীতি এগুলো ছিল না। এবং এইটা তো হয়েছে ওই যে গোষ্ঠী যারা সামনে ছিল তাদের। কিন্তু আমি বোঝার জন্য বলছি, দেখেন তার আগে দীর্ঘদিন ধরে আমরা যে এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করলাম, হ্যাঁ আন্দোলনে যার জোটগতভাবে বিএনপি তার মতো করেছে, আমরা বামপন্থীরা আমাদের মতো করেছি, এবং যার অবস্থান রেখে। আমি জাস্ট একটু ছোট্ট করে আমাদের একটা মনে হচ্ছিল বলে বলি, দেখেন ওই আপনি যেটা বললেন এটা খুবই ঠিক বলছেন, যে ওই যে ছাত্রদের উপরে একদিকে অপমান করা এবং যেভাবে নিষ্পেষণ করলো, ওই দিনই কিন্তু পুরো জিনিসটাই মানুষের মনোজগৎটাকে অন্য জায়গায় নিয়ে আসলো। এখন সেই জায়গায় দেখেন, আমি একটু খালি উদাহরণ দিচ্ছি, আমরা যে রাজনৈতিক দল এবং জোট করি, আমাদের অনেক আগের একটা ডিসিশন ছিল যে আজকে তো 15 তারিখ, 16 তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল, কারণ দুদক অফিস ঘেরাও। কারণ আমাদের মূল স্লোগান ছিল জানেন, দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও এবং এর জন্য নির্দিষ্ট বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলো। আমরা এই স্লোগানে, কারণ এই কর্তৃত্ববাদী হাসিনা সরকারকে অ্যাটাক করব, কিন্তু দুর্নীতি দুঃশাসন অন্য পয়েন্টকে সামনে, এটা কিন্তু ছিল প্রেস রিলিজও 15 তারিখে দিয়েছি আমরা। কিন্তু 15 তারিখে রাতের ঘটনার পরেই আমরা ডিসাইড করি ওই প্রোগ্রাম চেঞ্জ করে প্রেস ক্লাবের জমায়েত ঠিক আছে, কিন্তু রাজপথে বিক্ষোভে রূপান্তরিত। আমরা কিন্তু আর দুদকে গেলাম না, এবং এই 15 তারিখের পরেই তো লাগাতার প্রোগ্রাম করে, এবং তখন আলটিমেটলি এটাকে চলে গেল শেষ মুহূর্তে এসে এক দফার জায়গাটায়, বাস্তব কারণে এটা চলে গেল। তার মানে মানুষের ওই জায়গায় গেলেও যারা আন্দোলনের সামনে থাকলো বা এটা ছিল, তারা যদি একটু পার্ট আমরা নেই, আমি ছাত্রবন্ধু অন্যদেরকে বলি, এবং যদি জনতার স্বার্থ বিবেচনা না করি তাহলে ভুল করব। আমি এই কারণে কথাটাকে একটু জোর দিচ্ছি আপনার কথা এবং ওনার কথায়, যে তাইলে এই আন্দোলনের নায়ক ছিল তো সাধারণ মানুষ, নায়ক কিন্তু সবাই, এমনকি মুক্তিযুদ্ধ আমরা হয়তো অনেক সময় কৃতিত্ব নিয়েছি এবং কাউকে মহিমান্বিত করেছি, কিন্তু জনযুদ্ধ ছিল। এমনকি 90 ধারাবাহিকতা তো অনেক পুরনো, কিন্তু যখন মিলন ভাই মারা গেলেন তখন চেহারা স্ফুলিঙ্গ হয়ে গেল, অন্য বিষয় হলো। তার আগেও কিন্তু ঘটনা ঘটলো। তো এই যে কথাটাকে আমার মনে হয় যে এই মাসে আমরা এই আলোচনাটা আরও জরুরিভাবে করা দরকার। জনগণই ছিল নায়ক, জনগণ কি হিসাব পাচ্ছে সেটাই দেখার বিষয়, এবং সেই কাজ না করলেই আলটিমেটলি আমরা খুব ভালো কিছু করতে পারবো না। মানলেন, আমি একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে মাথায় ঘুরছে, আপনারাই বিভিন্ন সময় বলেছেন যে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে কস্তাতে তিতা বানিয়ে ফেলেছে এবং এটা জনগণের উপর একটা বিরূপ প্রভাব ফেলেছে অনেক ক্ষেত্রেই। আজকে আমরা দেখছি যে গতকাল থেকেই শুরু হয়েছে, শোক দিবস পালন হবে, সেই সময়ের ঘটনাগুলোকে রিক্রিয়েট করা হচ্ছে। জাহাঙ্গীরনগরে দেখলাম যে ভিসির বাসা ঘেরাও করার যেই ঘটনা, সেটাকে রিক্রিয়েট করা হচ্ছে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা হল থেকে বেরিয়ে আসা রিক্রিয়েট করা হয়েছে।
তুমি কে আমি কে রাজাকার কে বলেছে স্বৈরাচার রিক্রিয়েট করা হয়েছে, এগুলো কি আসলে একটু বেশি মনে হয় আপনার কাছে, না এগুলো স্বাভাবিক? একটু না, আমি এটা আমার বুঝ থেকে বলি অনেক বেশি, এবং এটা ক্ষতিকর হচ্ছে। ওইদিকে ওইটা আপনি ওর সাথে একটু জুড়ে নেই আমি, ওইদিকে ওইটাও যেমন ক্ষতিকর, আওয়ামী লীগের সময় মুক্তিযুদ্ধকে যেমন ব্যবহার করে করেছে, আর একটা দেখবেন উন্নয়ন গীত গাইতে গাইতে মানুষ করেনি। আর আমরা কিন্তু আর একটা গীতও আছে, মানে ওইটার সাথে সংস্কার গীত। এই জায়গাগুলো আমাদের সবাই যদি এখনো সচেতন না হই, তাহলে কিন্তু এটা খুবই আমাদের জন্য এটা ক্ষতিকর হবে। আমাদের জন্য কিন্তু আমি জনগণকে মিন করে বলছি, জনগণের যে আকাঙ্ক্ষা, আমি একটু আগে এর আগের পার্টে বলেছি, আপনি ওই আকাঙ্ক্ষার বিবেচনা এটা করতে হবে, এবং সেটাও করছি দেখবেন ওইখানে ছোট গোষ্ঠী এটা স্বার্থে। আরেকটা কথা আমি খালি তুলে রাখি, এগুলো আপনি সহ আরও যারা এগুলো ভালো করে বিবেচনাটা আনতে হবে। আমাদের এই তরুণ প্রজন্মের অসম্ভব পজিটিভ কাজ আছে, অসম্ভব উদ্ভাবনী শক্তি, অসম্ভব চিন্তা চেতনার দিক অনেক পজিটিভ আছে, কিন্তু একটু বাদ বিচার করে হুটহাট করে কিছু না করে যে বিবেচনা মানে আগালে তার পদক্ষেপগুলো ভালো হয় না অনেক সময়। এইটা কিন্তু একটু বিবেচনা করতে হবে, না হলে আখেরে এই ফল খারাপ হবে, এবং আমরা যাদেরকে পরাভূত করলাম তারাই কিন্তু এইটাকে অন্যভাবে ব্যবহার করার সুযোগ পাবে। আর একটা জিনিসও এখন দেশের স্বার্থে, এত আলোচনার এখন সময় আমি তো পাবো না, দরকারও নাই, পরে করা যাবে। এটা মনে রাখতে হবে, আমরা ঠিক যে সময় এই ধরনের একটা আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান গণতন্ত্রের পথে যাত্রা করছি, তখন কেউ তো মনে রাখতে হবে আমার আশপাশে বিরুদ্ধে শক্তি আছে, ভেতরে বাইরে, এমনকি ভূ রাজনৈতিক কারণে দুনিয়ার পরিবেশটাও তো বিবেচনা রাখতে। আপনি দেখছেন না, উগ্রপন্থীতে উদ্ভাত, জাতীয়তাবাদী বলেন, আপনি সাম্প্রদায়িক শক্তি বলেন, আধিপত্যবাদী পজিশন বলেন, যুদ্ধবিগ্রহ বলেন, তাহলে এই যে নানা ধরনের অপশক্তি তার নিজের স্বার্থে যখন ব্যবহার করবে, বাংলাদেশ কিন্তু ভূ রাজনৈতিক কারণে একটা কঠিন জায়গায় আছে, যেটা আমাদেরকে এই ধরনের ঘটনাবলী, এই ধরনের অপশক্তিকে একটা সুযোগ করে দিতে পারে। ধন্যবাদ প্রিন্স ভাই, আপনার কাছে শেষে আমি আবার আসবো। ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনাকে আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যদি আপনি চান রিক্রিয়েশন নিয়ে কথা বলতে পারেন। তো ভিন্ন প্রসঙ্গটা হচ্ছে, আপনি প্রসঙ্গটা তুলেছিলেন যে অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের হাতে অন্তত একবার কার্ড দেখানোর সুযোগ আসে। আপনি কি মনে করছেন এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বর্তমান সরকারের দ্বারা? দেখুন, গতকাল বা পরশু ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা বক্তব্য এসেছে, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে চ্যালেঞ্জ মনে করছেন, কিন্তু তারপরেও তারা মনে করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই চ্যালেঞ্জ সত্ত্বেও একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব, আয়োজন করার সক্ষমতা তাদের আছে। আমরা এর উপর আস্থা রাখতে চাই। আর আরেকটা জিনিস আমাদের কাছে মনে হয় যে এখন আমাদের ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হচ্ছে, সেখানে ভিন্ন ভিন্ন মত আসছে, ঐক্যমত্য অনেকগুলোর কাছেই আমাদের হচ্ছে না। কিন্তু আমরা যদি মোটামুটিভাবে একটা জায়গায় যেতে পারি, বা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যদি মিনিমাম আমরা একটা সমঝোতার মধ্য দিয়ে, একটা সনদ ঘোষণার মধ্য দিয়ে যদি আমরা এই বিষয়টি নিষ্পত্তি করতে পারি, তাহলে কিন্তু নির্বাচন পূর্ববর্তী সময়ে রাজনৈতিক ক্ষেত্রে এখন যত অস্থিরতা চলছে এর কিছুটা হবে। আরেকটা হলো যে নির্বাচনের সামনে যখন নির্বাচন আসবে, তখন রাজনৈতিক দলগুলো নির্বাচন কেন্দ্রিক তাদের যে প্রস্তুতি নিয়ে যখন হবে, এখন যেটা নিজেদের শক্তি প্রদর্শনের এক ধরনের প্রচেষ্টা চলছে রাজনীতিতে, সেগুলোরও কিছু পরিবর্তন হবে বলে আমার মনে হয়। এবং একটা নির্বাচন করার জন্য সকলেই যখন উন্মুখ হয়ে আছে, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোও নির্বাচনী আবহ যখন শুরু হবে, আমার মনে হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আরও অন্য ধরনের মেজার হবে, অন্য ধরনের ব্যবস্থাপনা হবে। এবং সরকারের যদি সদিচ্ছা থাকে, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের প্রতি তাদের যদি শ্রদ্ধাবোধ থাকে, এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এত মানুষের আত্মহুতির প্রতি যদি আমাদের ন্যূনতম কোনো রকমের শ্রদ্ধা বা আমাদের দায়বোধ থাকে, তাহলে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দল বলেন, যারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত ইলেকশন কমিশন বলেন এবং সরকার বলেন, সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে যদি কাজ করে, তাহলে আমি মনে করি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। এবং সেটি যদি না হয়, একটু আগে উনি যেটা বলেছিলেন, আমিও আবার পুনরাবৃত্তি করব যে বাংলাদেশ আমাদের একটা বিপদে পড়বে। তিউনিসিয়াতে আরব বসন্তের সূচনা হয়েছিল তিউনিসিয়াতে, সেই তিউনিসিয়াতে এই সংস্কারের নামে, সংবিধান সংস্কারের নামে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, 10 বছরে 10 খান সরকারের উত্থান পতন ঘটে গেছে। আমরা চাইব না যে বাংলাদেশে একই ধরনের পরিস্থিতি তৈরি হোক।
মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে নিজের জীবন উৎসর্গ করেছে সেইটার জন্য অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলো ওনারা অব্যাহত আলোচনার মধ্যে দিয়ে আছেন এবং আমরা বলছি, অন্যরা বলছেন, জনগণের মনের কথাটাও তারা উপলব্ধি করবেন এবং দিন শেষে আমরা চাই তাদের মধ্যে একটা সমঝোতা, মিনিমাম সমঝোতা হলেও হয়ে একটা অবাধ নির্বাচনের ব্যাপারে সরকারকে সহযোগিতা করবে, ইলেকশন কমিশনকে সহযোগিতা করবে। তারপরে এই দেশের জনগণ তার ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে যাকে নির্বাচিত করবে তারাই ক্ষমতায় আসবে। আর এই দেশের মানুষকে ম্যান্ডেট ছাড়া, মানে ভোটাধিকার ছাড়া আমার সাথেই সব আছে, লাল কার্ড নীল কার্ড দেখাচ্ছেন অমুকদেরকে, এই ধরনের প্রবণতা, এই ধরনের মানসিকতা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে, না হলে নিজেরাই লাল কার্ড দেখে ফেলতে পারে। সিদ্দিকুর রহমান খান, আপনাকে প্রিন্স ভাই, আপনার জন্য 2 মিনিট সময় এখনো আছে। আমি আপনাকে জাস্ট একটা প্রশ্ন করতে চাই, আপনি তো ঐকমত্য কমিশনের আজকে মিটিংও বোধহয় ছিলেন, দেখলাম যেটা কয়েকদিন আগে বিএনপি সংবিধানে জুলাই অভ্যুত্থানকে যুক্ত করার বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন কেউ কেউ। আজ দেখলাম সালাউদ্দিন সাহেব বললেন যে অবশ্যই জুলাই অভ্যুত্থানকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। তাহলে কি রাজনৈতিকভাবে বড় রাজনৈতিক দলগুলো আসলে কিছুটা ঐক্যমতের দিকে পৌঁছাচ্ছে কিনা? না, আমি অবশ্য সালাউদ্দিন ভাইয়ের এই কথাটা শুনি নাই, উনি বাইরে এসে বলেছেন মিটিংয়ে এ ধরনের আলোচনা হয়নি, কিন্তু আমিও পত্রিকায় দেখলাম, তাতে আমার যেটা মনে হয়েছে আগে কিন্তু উনি নাকচ করেন নাই। সেটা হয়েছিল এইটাই যে এখানে 2টা আলোচনা, একটা হচ্ছে জুলাই ঘোষণা, সেটা কি আমরা কিন্তু এখনো জানি না, যেটা পরে শুনলাম মাহমুদ স্যার বোধহয় একটা ড্রাফট কথা বলছেন। আর একটা হচ্ছে এই যে আলোচনা চলছে, এটাকে ধরে একটা জাতীয় সনদ, যে কি আমরা ঐক্যমত্য হব, ক্ষমতায় গেলে না গেলেও আমরা কি করতে পারি, এটাই তো। ওই জায়গায় যেটা কথা হয়েছিল যে সনদ বা জরুরি যদি কি বলে জুলাই ঘোষণা যদি অনেক বড়, ওইটা পুরোটা পার্ট হবে কিনা, তা ওইটা না হয়ে জেনারেল কথা আগেই ছিল যে আমরা এই যে অভ্যুত্থানটা সেইটা কিভাবে যুক্ত করা যায় সেটা দেখব। ওইটা আমি কি বলবো যে নতুন বা কিছু না, কিন্তু আমি ওই কথাতে ছোট্ট ছোট্ট মন্তব্য করেই বলি, আমার বিবেচনায় ঐকমত্য কমিশনে যেটা দেখলাম তাতে বরঞ্চ আমি বড় দল তো বটেই, ভোটের বিবেচনায় বিএনপি দেখলাম সহনশীল আচরণ আছে। আমি অসহনশীল আচরণ বলবো না, কারণ এই কারণে ধরনের কোনো আদর্শের ঐক্য তো হবে না, আমার আদর্শ এক, আপনার আদর্শ এক, কিন্তু আমরা মিনিমাম একটা জায়গায় গণতন্ত্রে হাঁটার জন্য, সেই ক্ষেত্রে আমি অসহনশীল, মানে কঠোর অসহনশীল অন্ততপক্ষে এই পর্যন্ত আমার চোখে পড়েনি। কারণ আমি অনেক দিন ধরেই প্রত্যেকটা মিটিংয়ে থাকছি, এমনকি আমরাও আমাদের লজিক দিয়ে এবং সরকার প্রতিনিয়ত বিএনপির উপর দায় চাপাচ্ছে, সেটা আমি আসছি, আমি প্রধান দলগুলোর কথা বলছি, এটা ঠিকই বলেছেন। এইরকম ছোটখাটো কিছু আছে যারা বলছে, এখন আমি অযৌক্তিক শব্দটা বলতে চাইনি, তারা তাদের বিবেচনায় যুক্তি, কিন্তু আমরা মনে করি কথাটা কি এইটুকু আমরা ওইখানে মিটিংও বলছি, ধরুন আমাদের লক্ষ্য সমাজতন্ত্র, মৌলিক পরিবর্তন, আমি তো জোর করে এখানে এটা করতে পারবো না, অনেকে এটা করতে চাইছেন, কিন্তু আমি দেখছি অন্ততপক্ষে বড় দলগুলোর এইরকম তারা করে নাই, তারা অন্ততপক্ষে এইবার আমার মনে হয়েছে যতটুকু পারবে হিসাব নিকাশ করে বলছে, এইটুক দেখি। আমি শেষ কথা একটা বলি খালি 30 সেকেন্ডে, আপনি যেহেতু ভোটের কথা বলেছেন, আমি সময় নাই, তবে মনে করি যে ভোটের আবহাওয়া হলে আমি কোনো সংকট দেখি না, কারণ এইখানে ধরেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, রাজনৈতিক দল, তারা ভোট চাইছে। এমনকি আমরা যদি প্রয়োজন মনে করি, নির্বাচন প্রয়োজন মনে করলে সেনাবাহিনী মাঠে থাকে, তারাও যে ভালোভাবে যেতে চায়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রত্যাশা থাকবে একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ভবিষ্যৎ সরকারকে বেছে নেওয়ার সুযোগ পাবে জনগণ, এবং সেই সুযোগ দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে আসলে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যমত্য হতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।